নাসিরউদ্দিন পাটোয়ারি সহ জামাতের অনেক নেতৃবৃন্দ এটার জন্য দায়ী। বিএনপিকে আক্রমণ করতে হলে কি করতে হবে? বিএনপিকে নিঃশ্বাস করতে হলে প্রথমে ঢাকা শহর দখল করতে হবে। আর সেই ঢাকা শহর দখল করার জন্য কার উপরে আক্রমণ করতে হবে? বিএনপির অলরেডি আক্রমণ শুরু হয়েছে সেই লোকটার উপরে। সেই লোকটা স্থায়ী কমিটির মেম্বার তার উপরে কিন্তু বিশ্বে আক্রমণ শুরু হয়েছে, কারণ ওই যে স্বাধীনতা বিরোধী শক্তি ঢাকা শহর দখল করতে চায়। 2 দিন পরে ইশাক নামক একটা ছেলের উপরে আক্রমণ হবে, আঘাত হবে। সেটা না লাঠির আঘাত বা রামদাও আঘাত না, রাজনৈতিক আঘাত হবে, কারণ সে হইল সাদেক হোসেন কুকার ছেলে, তারও ঢাকা শহরে অবস্থান আছে। আমি আপনাকে একটা ফিলোসফিক্যাল কথা বলে দেই, এবং ইট উইল বি এস্টাবলিশড ইন বাংলাদেশ। এই দেশের স্বাধীনতা বিরোধী শক্তি যারা ছাত্রদেরকে ঢাল হিসাবে দাঁড়াইছে, ছাত্রদেরকে ঢাল রাইখে যারা পিছনে আছে, কালো শক্তি, সবটাই কালো শক্তির খেলা। সেই কালো শক্তি মনে করতেছে আওয়ামী লীগ তো ভাগছে, দিল্লি পর্যন্ত গেছে, এরা তো আর না, এরা তো ফেস করবে না। ফেস করবে এখন আমাদের সামনে আছে আমাদের ক্ষমতার একমাত্র প্রতিদ্বন্দ্বী। আমার কথা বাধা দিবেন না আপনি। আমাদের ক্ষমতার একমাত্র প্রতিদ্বন্দ্বী হলো এখন বিএনপি। কাজে বিএনপিকে আগে যদি আমি এরকম ধরনের কথা বলে যদি অপ্রিয় করতে না পারি, বিএনপিকে যদি মানুষের কাছে মানে ঘৃণিত করতে না পারি, হবে না। এবং সেই ঘৃণিত করার জন্য বিএনপিকে আক্রমণ করতে হইলে কি করতে হবে? বিএনপিকে নিঃশ্বাস করতে হলে প্রথমে ঢাকা শহর দখল করতে হবে। আর সেই ঢাকা শহর দখল করার জন্য কার উপরে আক্রমণ করতে হবে? বিএনপির অলরেডি আক্রমণ শুরু হয়েছে সেই লোকটার উপরে। সেই লোকটা স্থায়ী কমিটির মেম্বার, তার উপরে কিন্তু বিশ্বে আক্রমণ শুরু হয়েছে, কারণ ওই যে স্বাধীনতা বিরোধী শক্তি ঢাকা শহর দখল করতে চায়। তারা কেউ আইছে চিটাগাং থেকে, হাটহাজারী, কেউ পঞ্চগড়, কেউ আইছে মুরাদনগর থেকে, কিন্তু ঢাকা শহর দখল করতে হলে এই লোকটাকে পিছনে ফেলতে হবে। সেই লোকটা হলো স্থায়ী কমিটি শুধু মির্জা। এবং 2 দিন পরে ইশাক নামক একটা ছেলের উপরে আক্রমণ হবে, আঘাত হবে। সেটা না লাঠির আঘাত বা রামদাও আঘাত না, রাজনৈতিক আঘাত। ওই যে দূর থেকে বলে সারা বিশ্বব্যাপী যে মহামানব যাদের বিরুদ্ধে বলে, ইশাকের উপর আক্রমণ হবে, কারণ সে হইল সাদেক হোসেন কুকার ছেলে, তারও ঢাকা শহরে অবস্থান আছে। আমার কথাটা কি আপনি বুঝতে পারছেন? এই অবস্থানটা তারা এই কারণে বিএনপিকে হটাইলে পরেই স্বাধীনতা বিরোধী শক্তি 54 বছর আগে যে কারণে পরাজিত হয়েছিল, সেই কারণে প্রতিশোধ তারা নিতে চায়। ছাত্রদেরকে এখন ঢাল হিসাবে ব্যবহার করছে। যে ছাত্ররা স্বাধীনতার সংগ্রামে মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, তারা একদিন বুঝবে। আর তারা যদি বিশ্বাস না করে, তাহলে তো তারা তাদের সাথে আছে। নাসিরউদ্দিন পাটোয়ারি সহ জামাতের অনেক নেতৃবৃন্দ এটার জন্য দায়ী। কিন্তু বিষয়টা হলো 10টা কারণের একটা কারণ। এটা হলো আমরা বলতে পারি সেই হিসাবে যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে মেন্টাল ট্রমাতে তাকে রেখেছিলেন, এই কারণে হয়তোবা আব্বাস ভাইয়ের এই স্ট্রোকটাকে ইনিশিয়েট হয়েছে। তো তার মতো একজন বর্ষিয়ান নেতা কখনো এই ধরনের মব ডিজার্ভ করেন না। গতকাল রাতে দেখলাম ফেসবুকে শিবিরের নেতারা স্ট্যাটাস দিচ্ছে যে আব্বাস সাহেবের মৃত্যু কামনা করে স্ট্যাটাস দিচ্ছে শিবিরের এই লোকজন বা জামাত ইসলামীর লোকজন। আমাদের আসলে মেডিকেল সায়েন্সের ভাষায় কোনো জিনিস হওয়ার জন্য কয়েকটা ফ্যাক্টর আমরা বিবেচনা করি। ধর আপনার 8-10টা ফ্যাক্টর থাকে, সেই জায়গায় যে তার যে ডায়াগনোসিসটা হয়েছে, সেই জায়গায় হচ্ছে আপনার 10-12টা যদি প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকে, যে এগুলার কারণে তার এই স্ট্রোকটা ইনিশিয়েট হয়েছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে এই মানসিক কারণটা হলো অন্যতম একটা কারণ, যার জন্য সল্লি নাসিরউদ্দিন পাটোয়ারি সহ জামাতের অনেক নেতৃবৃন্দ এটার জন্য দায়ী। কিন্তু বিষয়টা হলো 10টা কারণের একটা কারণ। এটা হলো আমরা বলতে পারি সেই হিসাবে যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে মেন্টাল ট্রমাতে তাকে রেখেছিলেন, এই কারণে হয়তোবা আব্বাস ভাইয়ের এই স্ট্রোকটাকে ইনিশিয়েট হয়েছে। তো তার মতো একজন বর্ষিয়ান নেতা কখনো এই ধরনের মব ডিজার্ভ করেন না। কোনো একটা কিছু সে চাঁদাবাজির প্রমাণ আজ পর্যন্ত দেখাইতে পারে নাই নাসিরউদ্দিন পাটোয়ারি, শুধুমাত্র নামমাত্র তার বিরুদ্ধে দুর্নাম করে যায়। তো এই যে এই দুর্নামের রাজনীতি, অপরাজনীতি, এইসব রাজনীতি তো কখনোই প্রত্যাশিত না। তাকে কোনোদিন তো শুনলাম না ফ্যাসিস্ট লীগের যারা ছিল, তার আশপাশে যারা লোকজন, এদেরকে নিয়ে কোনো কিছু বলতে। তার আশপাশে যারা লোকজন, এরা ছাত্রলীগ করা, অনেকেই ছাত্রলীগ করা, তারা যে একসময় চাঁদাবাজি করতে এই ক্যাম্পাসে, তাদেরকে নিয়ে কিছু বলে না। সে নিজে চাঁদাবাজদের নিয়ে ঘুরে, আর সম্মানিত ব্যক্তিদেরকে চাঁদাবাজ বলে সে আখ্যা দেয়। তো এই ধরনের অপরাজনীতি নাসিরউদ্দিন পাটোয়ারি জেনজির একজন নেতা বা প্রতিনিধি হিসাবে এই ধরনের মব সৃষ্টি করা এবং ইন্টেনশনালি একজনকে ব্যক্তিগতভাবে চরিত্র হনন করা। গতকাল রাতে দেখলাম ফেসবুকে শিবিরের নেতারা স্ট্যাটাস দিচ্ছে যে আব্বাস সাহেবের মৃত্যু কামনা করে স্ট্যাটাস দিচ্ছে শিবিরের এই লোকজন বা জামাত ইসলামীর লোকজন। এটা আসলে কি আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শত্রুরও উনি কখনো মানে কোনো কিছু মানে মৃত্যু কামনা করা বা কোনো কিছু কখনোই করেন নাই। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব ধরি সর্বকালের ইতিহাসে, উনি পর্যন্ত এরকম যে তার সর্বোচ্চ ক্ষতি করেছে সেরকম ব্যক্তিরও কোনোদিন উনি ন্যূনতম ক্ষতি কামনা করেন নাই। তো তারা কোন ইসলামে বিশ্বাসী?
যারা জামাতে ইসলাম বা শিবির করে সেটাই তাদের কাছে আমার জিজ্ঞাসা যে তারা কোন ইসলামে বিশ্বাসী, যে একজন মানুষের মৃত্যু কামনা করা যেখানে সে কিন্তু কারো কোনো ক্ষতি করছে এর প্রমাণ কোনোদিন দেখাইতে পারে নাই। তো এগুলো আমাদেরকে মর্মাহত করে। নতুন বাংলাদেশে এই ধরনের ইসলামকে বিক্রি করে রাজনীতি, অপরাজনীতি, কারো মৃত্যু কামনা করা, কেউ চাঁদাবাজি না করলেও তাকে চাঁদাবাজ বলে এস্টাবলিশ করার চেষ্টা করা, অপচেষ্টা করা, এই রাজনীতিগুলো আমরা বাংলাদেশে আর চাই না। আমরা চাই আব্বাস সাহেবের সুস্থতা কামনা করি, আর তাদের কাছ থেকে আশা করব যে গতকাল জামায়াতে ইসলামের আমির উনি গিয়েছিলেন আব্বাস সাহেব দেখার জন্য, নাসিরউদ্দিন পাটোয়ারি সুস্থতা কামনা করেছেন, সারা বাংলাদেশের মানুষই তার জন্য সুস্থতা কামনা করছেন। তো আপনাদের মাধ্যমে বাংলাদেশবাসীর কাছে, বাংলাদেশের জনগণের কাছে আমরা আহ্বান করছি যে তার জন্য আজকে জুমার দিন আপনারা সকলে দোয়া করবেন তার। আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো আজকে কথা বলবো মির্জা আব্বাসকে নিয়ে। মির্জা আব্বাসকে নিয়ে কথা বলবো এই কারণে, আমি আওয়ামী লীগ করি, বাট যেহেতু মির্জা আব্বাস একজন রাজনৈতিক দলের নেতা এবং দীর্ঘ পথ পরিক্রমা, আজকে একজন মির্জা আব্বাস হয়েছেন। আজকে মির্জা আব্বাস অসুস্থ, আমি মির্জা আব্বাসের সুস্থতা কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি মির্জা আব্বাস যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এটি আল্লাহর কাছে একজন মানুষ হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটি আল্লাহর কাছে আমার ফরিয়াদ যে মির্জা আব্বাস যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমার যে কথাটা আমি বলতে চাই সেই কথাটি হচ্ছে শুধু মির্জা আব্বাসের বেলায় নয়, অন্যদের বেলাও আমি বলবো। বাট মির্জা আব্বাস যেহেতু এখন সিঙ্গাপুরে গিয়েছেন চিকিৎসার জন্য, মির্জা আব্বাসের কথা বলবো, তারপর অন্যদের কথাগুলো বলবো। মির্জা আব্বাস একজন রাজনীতিবিদ, একজন প্রবীণ দেশের সিনিয়র সিটিজেন, তাতে কোনো সন্দেহ নাই, সবকিছু ঠিক আছে। তো মির্জা আব্বাস একজন রাজনীতিবিদ হিসাবে দেশের রাজনীতিবিদদের কাছে, দেশের জনগণের কাছে এবং সকল মানুষের কাছে প্রশ্ন, এবং সবার মনেও এই প্রশ্ন, মনের মধ্যে এই প্রশ্ন উদ্ভব হয় যে মির্জা আব্বাস, আপনি একজন রাজনীতিবিদ হওয়ার কারণে, একজন এমপি হওয়ার কারণে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হওয়ার কারণে আপনি সুযোগ সুবিধা নিয়ে আপনি সিঙ্গাপুর গেলেন চিকিৎসা করতে। তো তাহলে এই দেশের যে সাধারণ জনগণ 18 কোটি 20 কোটি মানুষ, তারা কি সবাই সিঙ্গাপুর যেতে পারবে চিকিৎসার জন্য? তো তারা যদি সবাই সিঙ্গাপুর চিকিৎসার জন্য যেতে না পারে, তাহলে আপনি সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গেলেন, যে আপনি যে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গেলেন, তাহলে এদেশের জনগণের জন্য আপনারা কি ব্যবস্থা করলেন? এদেশের মানুষের জন্য কি ব্যবস্থা করলেন? এদেশের প্রত্যেকটি মানুষ কি সিঙ্গাপুরে যেতে পারবে চিকিৎসার জন্য? সিঙ্গাপুরের সাথে কি আপনাদের কোনো চুক্তি আছে যে দেশের কোনো মানুষ যখন অসুস্থ হবে তবে সিঙ্গাপুরে যে চিকিৎসা করতে পারবে? নাই। তার মানে হচ্ছে আপনি রাজনীতিবিদ হওয়ার কারণে আপনি অগাধ টাকার মালিক হয়েছেন, অগাধ সম্পত্তির মালিক হয়েছেন, আপনার নিজের জীবনকে আপনি অন্যান্য 18 কোটি 20 কোটি মানুষের জীবনের চাইতে আলাদা করে দেখছেন। আপনি নিজেকে ভিভিআইপি মনে করছেন, আপনার নিজের জীবনকে অন্যান্য জীবনের চাইতে আলাদা করে দেখছেন। কিন্তু এটাই হওয়া উচিত একজন রাজনীতিবিদের? আপনি একজন রাজনীতিবিদ হিসেবে এটাই কি আপনাদের আচরণ হওয়া উচিত? আপনাকে একজন রাজনীতিবিদ হিসাবে প্রথম আপনাকে নিশ্চিত করতে হবে যে এদেশের প্রত্যেকটি জনগণ যেন সুচিকিৎসা পায়। এদেশের প্রত্যেকটি জনগণ যেন যখন তারা অসুস্থ হয় তারা যেন চিকিৎসা ব্যবস্থা পায়। আপনি এই দেশের জনগণের চিকিৎসার কোনো খবর নাই। এদেশের মানুষ হসপিটালে চিকিৎসা নিতে পারছে না, দুঃখে দুঃখে মরছে। প্রাইভেট হসপিটালগুলোতে সাধারণ মানুষ যখন অসুস্থ হচ্ছে, প্রবাসীর আত্মীয় স্বজনরা যখন অসুস্থ হচ্ছে, তখন তারা চিন্তায় ঘুমাতে পারছে না, তারা কোনো সুচিকিৎসা পাচ্ছে না, তারা প্রাইভেট হসপিটালগুলো দৌড়াদৌড়ি করছে। ওই প্রাইভেট হসপিটালগুলোর মধ্যে চাঁদাবাজি হচ্ছে, দান্দাবাজি হচ্ছে, দালালি হচ্ছে, সঠিক চিকিৎসা পাচ্ছে না। একজন রুগীকে রাখার দরকার 5 দিন, এখানে রাখছে 15 দিন 20 দিন রাখছে, টাকা নিচ্ছে। এরকম ভাবে দেশের জনগণকে হয়রানি করছে। এই দেশের জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে, এই দেশের জনগণের সাথে জনগণকে হয়রানি করা হচ্ছে, সাধারণ চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। আর আপনারা যখন সামান্য আপনাদের কিছু হয় বা আপনারা যখন অসুস্থ হন, আপনারা তখন সিঙ্গাপুরে চলে যান, আমেরিকা চলে যান, কানাডা চলে যান। তাহলে আপনারা কি রাজনীতি করেন? আপনারা তো বলেন আমি একজন রাজনীতি কর্মী,
আপনারা তো বলেন বক্তৃতার মধ্যে বিভিন্ন জায়গা রাজনীতি করেন জনগণের জন্য, দেশের জন্য। তো কোথায় জনগণের জন্য আর দেশের জন্য রাজনীতিটা করলেন? আপনি অসুস্থ হলে আপনি চলে যান সিঙ্গাপুরে, আপনি অসুস্থ হলে আপনি চলে যান আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া। আপনার সন্তানকে পড়ান, বিদেশে পড়ান, বিদেশে চিকিৎসা করান। তাহলে এই দেশের যে মানুষ, আপনি যে রাজনীতি করেন, কার জন্য রাজনীতি করেন? আপনারা তো বলেন জনগণের জন্য রাজনীতি করেন, কিন্তু আসলে কি জনগণের জন্য রাজনীতি করেন? রাজনীতি তো জনগণের জন্য করছেন না, রাজনীতি করছেন আপনার জন্য, আপনার পরিবারের জন্য। তাই আমি এই দেশের সকল রাজনীতিবিদদের একইভাবে, আমি যেহেতু একটা দলের রাজনীতি করি, আমি একইভাবে বলছি, আমাদের কাদের ভাই যখন অসুস্থ হন তখন এয়ার অ্যাম্বুলেন্স করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। তো কাদের ভাই তখন দলের সাধারণ সম্পাদক। কাদের ভাইদের উচিত ছিল, কাদের ভাই যখন সিঙ্গাপুর গিয়েছিল, সিঙ্গাপুর থেকে আসার পরে উচিত ছিল যে আমি এই দেশের জনগণের জন্য, সাধারণ জনগণের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। আমি যখন অসুস্থ হই তখন আমাকে সিঙ্গাপুরে নিতে হয় কেন? আমার চিকিৎসা এখানে হয় না কেন? 18 কোটি মানুষের, 20 কোটি মানুষের চিকিৎসা সেবা কি সিঙ্গাপুরে হয়? হয় না, এই দেশই হয়। তাহলে আপনি আলাদা করে, নিজেকে আলাদা করে দেখছেন কেন? আপনার জীবনকে সাধারণ জনগণের চাইতে, মানুষের জীবন থেকে আলাদা করে দেখছেন কেন? আপনি তো জনগণ থেকে আলাদা না। আপনি জনগণের নেতা, জনগণের প্রতিনিধি, জনগণ ভোট দিয়ে আপনাকে বানিয়েছে জনগণের সেবা করার জন্য। কিন্তু জনগণকে বঞ্চিত করে আপনারা গিয়ে বিদেশে চিকিৎসা নিচ্ছেন, বিদেশে সবকিছু করছেন, আর জনগণ এই দেশে চিকিৎসা সেবা পাচ্ছে না। এটা হতে পারে না। এটা কোনো রাজনৈতিক ভাষা হতে পারে না, এটা কোনো রাজনৈতিক আচরণ হতে পারে না, এটা কোনো মানবিক মূল্যবোধের দৃষ্টিকোণ থেকে এটাকে বিবেচনা করা যায় না। তাই আমি এদেশের প্রত্যেকটি রাজনীতিবিদদেরকে বলবো, যারা রাজনীতি করেন, এমপি হতে চান, মন্ত্রী হতে চান, এমপি হন, মন্ত্রী হন, তাদেরকে বলবো, আপনি নিজের জীবনকে কখনো আলাদা করে দেখবেন না যে আপনি একজন ভিভিআইপি। আপনার অসুস্থ হলে আপনাকে বিদেশে চিকিৎসা করতে হবে, আর এই দেশের সাধারণ মানুষ এই দেশে চিকিৎসা না পেয়ে দুঃখে দুঃখে মরবো, এটা কোনো আচরণ হতে পারে না। আপনি বিদেশে আপনার সন্তানদেরকে একদম বিভিন্ন জায়গায় পড়াশোনা করবেন, আপনি রাজনীতি করবেন, তাদেরকে বিদেশে সেটেল করে দিবেন, আর এই দেশের মানুষ এদেশে না খেয়ে মরবে, এদেশের মানুষ কষ্ট করবে, জনগণ কষ্ট করবে, চিকিৎসা পাবে না, ভালো শিক্ষা পাবে না। এটা হতে পারে না, কোনোভাবে এটা কাম্য নয়। তাই সবাইকেও বলবো, মির্জা আব্বাস সহ, মির্জা আব্বাসের সুস্থতা কামনা করছি, এবং রাজনীতি সবাইকে বলছি যে আপনি কেউ বিদেশে গিয়ে চিকিৎসা নিতে পারবেন না। যদি বিদেশে গিয়ে চিকিৎসা নেন তাহলে দেশের 18 কোটি 20 কোটি জনগণের জন্য বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, আর নয়তোবা বাংলাদেশে সবাইকে চিকিৎসা নিতে হবে। চিকিৎসা ক্ষেত্রটাকে উন্নত করতে হবে, স্বাস্থ্য সেবাটাকে উন্নত করতে হবে, যেন এদেশের মানুষ, প্রত্যেকটা মানুষ যে কোনো বিপদে আপদে, যত বড় অসুস্থ হোক না কেন, এই দেশে চিকিৎসা নিতে পারে। আশা করি আমাদের মানবিক মূল্যবোধ জাগ্রত হবে, আমাদের চিন্তা চেতনা প্রসারিত হবে, আমাদের রাজনীতি হবে জনগণের জন্য। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।